আজকের মুভিটিতে তেমুজিনের সাধারণ গোত্রের নেতা থেকে মহান সম্রাটে পরিণত হওয়ার কাহিনীর পাশাপাশি তার স্ত্রী ও প্রেমিকা বোর্টের প্রতি অসাধারণ ভালোবাসা অতীব সুন্দরভাবে পরিচালক ফুটিয়ে তুলেছেন। তাই এটি অর্ধ ঐতিহাসিক মুভি হয়েও আবার এক মনোমুগ্ধকর ভালোবাসারও মুভি। আর যেহেতু এটি একটি অর্ধ ঐতিহাসিক মুভি, তাই এর কাহিনী নিয়ে অনেক তর্ক বিতর্ক থেকেই যাবে। তবে শেষে শুধু এটুকুই বলবো যে চেঙ্গিস খান সত্যি ছিলেন একজন মহান যোদ্ধা ও নেতা। উত্তরাধিকার সূত্রে কোনো সাম্রাজ্য নিয়ে শুরু করেননি তিনি অন্যান্য সম্রাটদের মতো করে। যা কিছুই তার হয়েছিল সবই নিজ যোগ্যতা বলে অর্জন করেছিলেন। আজকের গল্পটি সম্পূর্ণ চেঙ্গিস খানের জীবন কাহিনী অর্থাৎ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। চেঙ্গিস খান একাই কিভাবে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ দখল করলেন এবং একাই 4 কোটি মানুষকে হত্যা করেছেন সেটার একটা নমুনা দেখাবো আজকে। সময়টা 1172 সাল। তখন উত্তর পশ্চিম চায়নাতে চলত বিভিন্ন রাজাদের শাসন। আর তখন সেখানে টেনগুপ নামের কিছু মঙ্গোলিয়ান উপজাতি থাকত। এই টেনগুপদের আবার তখন কোনো রাজা ছিল না, তবে কিছু গোত্র প্রধান ছিল যাদের অধীনে এক এক এলাকার কিছু লোক থাকত। আর এই সকল গোত্র প্রধানকে বলা হতো খান। তো এই খানদের মধ্যে আবার সবসময় যুদ্ধ লেগেই থাকতো, কারণ সবাই চাইতো সে একটা গোটা রাজ্যের রাজা হবে। নিজেদের মধ্যে এমন যুদ্ধের ফলে অনেক মঙ্গোলিয়ান মারা যেত। এত যুদ্ধ বিগ্রহ দেখে সেখানকার সাধারণ মানুষও চাইতো তাদের মধ্য থেকে যোগ্য কেউ এখানকার রাজা হোক। ইসুগি নামের এই লোকটিও ছিল একজন খান, আর সে সামান্য কিছু মঙ্গোলিয়ান উপজাতিদের লিডার। ইসুগি তার 9 বছরের ছোট্ট ছেলে তেমুজিনকে নিয়ে ঘুরতে বের হয়েছে। মূলত ইসুগি তার ছেলের জন্য বউ খুঁজতে বের হয়েছে, কারণ ভবিষ্যতে তার ছেলের বউ কে হবে সেটা এখনই ঠিক করে রাখতে চায়। তো চলতে চলতে সেখানে রাত হয়ে যায়, যার ফলে তারা সবাই প্রতিবেশী একটা গোত্রের কাছে আশ্রয় নেয়। পরের দিন তেমুজিন যখন তার ঘোড়া নিয়ে ব্যস্ত, ঠিক তখনই বোর্ট নামের একটা বাচ্চা মেয়ে তার কাছে এসে বলে, তুমি এখানে কি করছো? জবাবে তেমুজিন বলে, আমার বাবা মা আমার জন্য মেয়ে খুঁজতে বেরিয়েছেন। এই কথা শুনে বোর্ট বলে, তোমার উচিত আমাকে বিয়ে করা। এবং এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। রাতে তেমুজিন এই বিষয়টা তার বাবাকে জানায়, কিন্তু তখন ইসুগি বলে, কোনো একটা শক্তিশালী সম্প্রদায়ের মেয়ের সাথে আমি তোমার বিয়ে দিতে চাই, যাতে ভবিষ্যতে যুদ্ধ হলে তারা তোমাকে সহায়তা করতে পারে। কিন্তু তেমুজিন বলে, এসব কিছুই আমি শুনতে চাই না, আমি আমার ভবিষ্যৎ স্ত্রীকে নিজেই পছন্দ করতে চাই। ছেলের এমন বাহানা দেখে ইসুগি তার কথা মেনে নেয়। আর সকাল হতে ওই গোত্রের প্রত্যেকটি মেয়েকে তার সামনে এনে দাঁড় করায় এবং তেমুজিনকে বলে, তুমি এমন একটি মেয়েকে পছন্দ করবে যার শক্তিশালী পা রয়েছে, কারণ তাদের সম্প্রদায়ে মনে করা হয় যে মেয়ের শক্তিশালী পা রয়েছে তার সাংসারিক জীবন অনেক সুন্দর হয়। তেমুজিন সেখানে থাকা প্রত্যেকটি মেয়ের পা ভালোভাবে দেখে এবং অবশেষে গিয়ে বোর্টকে পছন্দ করে। এরপর তাদের দুজনের মধ্যে বিয়ে হয়ে যায়, কিন্তু তাদের গোত্রের নিয়ম অনুযায়ী তারা বিয়ের 5 বছর পরেই একসাথে থাকতে পারবে। তাই তাদের দুজনকে একসাথে ঘর সংসার করার জন্য এখনো 5 বছর অপেক্ষা করতে হবে। তাই তেমুজিনকে এখন সেখান থেকে চলে যেতে হবে। তবে যাওয়ার আগে সে বোর্টকে একটা গলার হার দিয়ে প্রমিস করে যে আমি খুব শীঘ্রই আবারও তোমার জন্য ফিরে আসব। এরপর ইসুগি তেমুজিন আর তার লোকদের নিয়ে আবারও যাত্রা শুরু করে দেয়। তারা কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে যায় আর একটা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে। তবে সেখানে তারা সবাই খুব সতর্ক ছিল, কারণ তাদের থেকে কিছুটা দূরেই অন্য একটা খান বা গোত্রের রাজা তাদের লোকদের নিয়ে বসেছিল। তবে কিছুক্ষণ পরেই ওই গোত্রের একজন লোক একটা বাটিতে করে ইসুগির জন্য দুধ নিয়ে আসে। আর এটার মানে হলো তারা তাদের সাথে যুদ্ধ করতে চায় না, বরং শান্তি চায়। এরপর ইসুগিও ওই রাজার উদ্দেশ্যে 1 বাটি দুধ পাঠিয়ে দেয়। এদিকে ওই দুধ খাওয়ার আগেই ইসুগির পাশে বসে থাকা একজন তাকে পরামর্শ দেয় যে যেন সে এই দুধ খাওয়ার আগে অন্য কাউকে খেতে দেয়, কারণ সামনে বসে থাকা লোকগুলোকে তার একদমই বিশ্বাস হচ্ছে না। কিন্তু ইসুগি বলে, এই দুধ অন্য কাউকে খাওয়ালে ওই রাজাকে অপমান করা হবে। এটা বলে সে ওই দুধ নিজেই খেয়ে নেয়। এরপর তারা সবাই আবারও যাত্রা শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ ইসুগির অনেক বুকে ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানে সে মারা যায়। মূলত ওই রাজা দুধের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, আর সেটার কারণেই ইসুগি মারা গিয়েছে। ছোট ছেলে তেমুজিন তার বাবার লাশের
কাছে গিয়ে কাঁদতে থাকে, কিন্তু বাকি সৈন্যরা তেমুজিনকে ফেলে রেখে সেখান থেকে চলে যায়, কারণ এখন আর তাদের কাছে তেমুজিনের কোনো মূল্যই নেই। তাই তারা তাদের গোত্রের জন্য নতুন খান খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মূলত যতক্ষণ তাদের খান বেঁচে থাকবে ততক্ষণই তারা সেই খানের সাথে থাকবে। যদি কোনো কারণে খান মারা যায় কিংবা তার শক্তি কমে যায়, তাহলে তারা নতুন খান খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এসব দেখে তেমুজিন বুঝে গিয়েছিল যে পৃথিবীতে যার যত পাওয়ার তার স্থান তত বেশি উপরে। আর ওই দিনই সে সিদ্ধান্ত নেয় যে একটা সময় সে অনেক শক্তিশালী হয়ে এই সমগ্র এলাকা শাসন করবে। তখন তেমুজিন আর তার মা দুজনে মিলে ইসুগির শেষ কৃত্যের কাজ সম্পূর্ণ করে। ইসুগির কাছে অনেকগুলো ভেড়া ছিল, আর সে মারা যাওয়ার পর টারগোটাই নামের তার সব থেকে কাছের সৈনিক সেই ভেড়াগুলো নিজের দখলে করে নেয়। এটা দেখে তেমুজিনের মা তাকে অভিশাপ দেয় এবং বলে, আমার ছেলে একদিন তোমার থেকে এইসবের প্রতিশোধ নেবে। তখন টারগোটাই একটু চিন্তায় পড়ে যায় আর ভাবে, সত্যি এই ছেলেটা বড় হয়ে আমাকে মেরে ফেলবে না তো? তাই সে রিস্ক না নিয়ে তেমুজিনকে মেরে ফেলতে চায়, কিন্তু সে তেমুজিনকে মারতে পারে না, কারণ তাদের মধ্যে একটা নিয়ম ছিল, যদি কোনো শিশুর উচ্চতা ঘোড়ার গাড়ির চাকার সমান না হয় তাহলে সেই শিশুটিকে মারা যাবে না, কারণ সে এখনো অনেক ছোট। আর এই কারণেই তেমুজিন ওই দিন বেঁচে যায়। কিন্তু টারগোটাই কথা দেয়, সামনের শীতে আমি আবারও আসব এবং তখন তেমুজিন বড় হয়ে যাবে আর আমি তাকে মেরে ফেলবো। এরপর বেশ কয়েক মাস কেটে যায় এবং শীতকাল চলে আসে। এদিকে তেমুজিনের কাছে লুকানোর জন্য তেমন কোনো জায়গা ছিল না। তখন তেমুজিনের তার বাবার বলা কথা মনে পড়ে যায়। সে তাকে বলেছিল, যখন তুমি কোনো সমস্যায় পড়বে তখন স্বয়ং সৃষ্টিকর্তাই তোমাকে সাহায্য করবে। তাই সে দৌড়ে ওই পাহাড়ের পবিত্র দিকটায় যেতে থাকে, কিন্তু তখনই হঠাৎ সে বরফের আস্তরণ ভেঙে পানির ভেতরে পড়ে যায়। কিন্তু ওই দিন তার ভাগ্য খুবই ভালো ছিল, কারণ তার বন্ধু জামুকা এসে তাকে ওই হিমশীতল পানিতে মারা যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয় এবং তেমুজিনকে তার বাড়িতে নিয়ে খাবার খেতে দেয়। তেমুজিন তার জীবন বাঁচানোর জন্য জামুকাকে ধন্যবাদ জানায়। এরপর তারা দুজনে নিজেদের হাত কেটে দুধের সাথে সেই রক্ত মিশিয়ে তা পান করে। অর্থাৎ এর মাধ্যমে তারা বোঝাতে চায় তাদের মধ্যে কতটা ভালোবাসা এবং একতা রয়েছে। আর ওই দিনের পর থেকে তারা দুজন দুজনের ভাই হয়ে যায়। পরদিন তেমুজিন বাইরে বের হলে টারগোটাইয়ের লোকজনরা তাকে আবারও ধরে ফেলে। টারগোটাই এবার তার কথা মতো আবারও তেমুজিনকে মারতে চায়, কিন্তু এবারও উচ্চতা কম হওয়ার কারণে তেমুজিন জানে বেঁচে যায়। তবে টারগোটাই এবার আর তেমুজিনকে যেতে দেয় না। সে তেমুজিনকে বন্দি করে রাখে আর বলে, যেদিন তার উচ্চতা ওই ঘোড়ার গাড়ির চাকার সমান হবে সেদিনই আমি তাকে মেরে ফেলবো। এইভাবে বন্দি অবস্থাতেই তেমুজিনের দিন কাটতে থাকে। এদিকে টারগোটাইও প্রতিদিন একবার চেক করে দেখত যে তেমুজিন পর্যাপ্ত পরিমাণে লম্বা হয়েছে কিনা। ওই সম্প্রদায়ের মধ্যে তখন খুব ভালো একজন লোক ছিল, আর তেমুজিনের জন্য তার খুব দয়া মায়া হয়। তাই সে প্রত্যেক দিন তাকে পানি পান করাতো এবং ক্ষতস্থানে মলম লাগিয়ে দিত। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আর একদিন হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির পানি থেকে নিজেদের গা বাঁচাতে সবাই নিজেদের ঘরের মধ্যে চলে যায়। আর এই সুযোগে সেই ভালো মানুষটি এসে তেমুজিনকে ছেড়ে দেয়। আর ছোট্ট তেমুজিন কাঠের বেড়ি গলায় নিয়েই সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এরপর দৌড়াতে দৌড়াতে সোজা পাহাড়ের সেই পবিত্র স্থানে চলে আসে। অর্থাৎ বিপদে পড়লে এখানে এসে তার বাবা তাকে প্রার্থনা করতে বলেছিল। তেমুজিন তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে সে যেন তাকে সাহায্য করে। এরপর সে পাহাড়ের পেছনে একটা সাদা নেকড়ে দেখতে পায়, আর তার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই জাদুর মতো করে তেমুজিনের গলা থেকে ওই কাঠের বেড়িটা খুলে পড়ে যায়। তেমুজিন বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব, কিন্তু সে বুঝতে পারে যে তাকে তার সৃষ্টিকর্তা সাহায্য করেছে। এরপর আবারও বেশ কয়েক বছর কেটে যায় এবং দেখতে দেখতে 1186 সাল চলে আসে। তেমুজিন এখন একজন পূর্ণবয়স্ক মানুষে পরিণত হয়েছে, কিন্তু এখনো সে টারগোটাই এবং তার লোকদের থেকে পালিয়ে বেড়াচ্ছে। তবে এত চেষ্টা করেও তার শেষ রক্ষা হয় না। অবশেষে টারগোটাই তাকে আবারও ধরে ফেলে এবং ঠিক একইভাবে তাকে কাঠের বেড়ি দিয়ে বন্দি করে ফেলে। তবে এখন সে যথেষ্ট লম্বা হয়েছে, তাই টারগোটাই এখন তাকে বিনা বাধায় মেরে ফেলতে পারবে। তবে টারগোটাই সেটা করে না। সে তেমুজিনকে বলে, তুমি আমার কাছে ক্ষমা চাও, আর আমি তোমাকে আমার সামনে মাথা নত অবস্থায় দেখতে চাই। তখন তেমুজিন বলে, আমি মৃত্যুবরণ করব, কিন্তু তবুও তোমার সামনে মাথা নিচু করব না। তখন টারগোটাই বলে, আমি তোমাকে একবারে মারবো না, বরং একটু একটু করে কষ্ট দিয়ে মারবো। এদিকে সেই ভালো লোকটি তখনও বেঁচে ছিল এবং সে এসে আবারও তেমুজিনকে পানি খাওয়ায়। যাই হোক, ওই দিন রাতে সবাই যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল, তখন তেমুজিন টারগোটাইয়ের কাছে আসে এবং সুযোগ বুঝে তার গলায় সেই কাঠের বেড়ির সাহায্যে টারগোটাইকে মেরে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়।
এবার তারগুটাইকে মেরে সে ওই সম্প্রদায়ের খান হবার জন্য প্রস্তুত ছিল। তো এর জন্য সে সবার প্রথমে তার স্ত্রীর কাছে যায়। অর্থাৎ ছোটবেলায় সে বুটকে বিয়ে করে কথা দিয়েছিল এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবে। বুট তখন অনেক বড় এবং সুন্দর একটা মেয়েতে পরিণত হয়েছে। বুট তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি এত বছর তোমার জন্য অপেক্ষা করেছি। এরপর তারা দুজনে সেখান থেকে বেরিয়ে সোজা তেমুজিনের মা এবং বোনের কাছে চলে আসে। তেমুজিনের মা এতদিন পর তাকে দেখে খুব খুশি হয়ে যায় আর তাকে অনেক আনন্দের সাথে স্বাগত জানায়। এরপর থেকে তেমুজিনের স্ত্রী এবং পরিবার নিয়ে খুব সুখী শান্তিতে জীবন কাটাতে থাকে। কিন্তু তার এই খুশি বেশি দিন টিকল না। একদিন হঠাৎ মার্কেট নামের একটা সম্প্রদায় তাদের উপর আক্রমণ করে। মূলত অনেক বছর আগে তেমুজিনের বাবা এই মার্কেট সম্প্রদায়ের উপর আক্রমণ করেছিল এবং তাদের খান বা গোত্রের প্রধানের স্ত্রীকে কিডন্যাপ করেছিল। আর তার প্রতিশোধ নিতেই এই মার্কেটরা তাদের উপর হামলা করে। তারা তেমুজিনের স্ত্রীকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু তেমুজিন তার স্ত্রীকে নিয়ে ঘোড়ায় করে পালাতে শুরু করে। কিন্তু তখনই একটা তীর তেমুজিনের পিঠে এসে লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ওই সৈন্যরা তেমুজিনের স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আসলে মার্কেটদের খান বুটকে তার নিজের স্ত্রী বানাতে চায় আর এ কারণেই সে তাকে কিডন্যাপ করেছে। তবে এইসব কিছুই তেমুজিন নিজের চোখে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না এবং সে শপথ নেয় যে করেই হোক তার স্ত্রীকে সে ফিরিয়ে আনবে। কিন্তু তেমুজিন এটাও জানে এই কাজটা সে একা করতে পারবে না, তাই সে তার ভাই জামুকার কাছে চলে যায় সাহায্য চাইবার জন্য। জামুকা এখন তেমুজিনের মতো তাদের সম্প্রদায়ের একজন খান। জামুকা তার ভাইয়ের সব কথা শুনে এবং তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তবে জামুকা বলে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমার 1 বছর সময় লাগবে আর 1 বছর পরেই আমরা এই সম্প্রদায়ের উপর আক্রমণ করব। তবে সময়টা দেখতে দেখতে চলে যায় এবং ঠিক 1 বছর পরেই সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে তেমুজিন আর তার ভাই জামুকা ওই সম্প্রদায়ের উপর আক্রমণ করে এবং খুব সহজেই তারা মার্কেট সম্প্রদায়ের খান সহ বাকি সবাইকে মেরে ফেলে এবং তাদের সবকিছু দখল করে নেয়। এরপর তেমুজিন সেখানে একটি ঘরে প্রবেশ করেই তার স্ত্রীকে দেখতে পায়। তবে তার স্ত্রী ছিল প্রেগন্যান্ট, কিন্তু এটা দেখেও তেমুজিন তাকে কিছুই বলে না, বরং তাকে বুকে টেনে নেয়। এরপর রাতে তেমুজিন আর জামুকা দুইজনে তাদের ওই বিজয় উদযাপন করতে থাকে। এক পর্যায়ে তেমুজিন সব সৈন্যকে একত্রিত করে এবং এই মার্কেট সম্প্রদায়ের থেকে তারা যত ধন সম্পদ লুট করেছে তার 90% সৈন্যদের মধ্যে বন্টন করে। তাছাড়া এই যুদ্ধে যারা মারা গিয়েছে তাদের পরিবারকেও সম্পদ ভাগ করে দিয়ে দেয়। আর এই সব কিছুই জামুকার 2 জন সৈন্য খুব ভালো করে দেখছিল। আর তেমুজিনের এমন উদার মানসিকতা দেখে তারা প্ল্যান করে যে তারা এখন থেকে তেমুজিনের হয়ে কাজ করবে। যেহেতু মঙ্গলরা তাদের ইচ্ছামতো খানদের বেছে নিতে পারে, তাই এখানে জামুকার কিছুই বলার ছিল না। তবে এই ঘটনার ফলে জামুকা অনেক অপমানিত বোধ করে। তো সেখান থেকে ফিরে যাওয়ার সময় তেমুজিনের এক সৈন্য লক্ষ্য করে যে জামুকার 2 সৈন্য তাদের ঘোড়া চুরি করছে, যেটা দেখে সে তাদের পেছনে তাড়া করে এবং ওই সৈন্য তাদেরকে থামানোর জন্য একটা তীর ছুঁড়ে, কিন্তু ভুলবশত সেই তীরটা তার বুকে বিঁধে যায়, যার ফলে ওই সৈন্য সেখানে মারা যায়। তবে তেমুজিনের সৈন্য ওই মৃত ব্যক্তিদের কাছে গেলে বুঝতে পারে যে সেটা আর কেউই নয়, বরং জামুকার আপন ছোট ভাই। আর এই ঘটনা জামুকার কানে পৌঁছালে সে আরো অনেক বেশি রেগে যায় আর নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে তেমুজিনকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয়। এমনকি জামুকা সম্পূর্ণ ভুলে যায় যে তেমুজিনও তার একটা ভাই। তাই জামুকা প্রতিশোধ নেওয়ার জন্য এবং নিজেদের সৈন্যদল বাড়ানোর জন্য সে আরো একটা সম্প্রদায়ের সাথে যুক্ত হয়। এরপর সে তার বিশাল সৈন্য বহর নিয়ে তেমুজিনকে আক্রমণ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তেমুজিন ভালোভাবেই জানতো তার সৈন্য এখানে জিততে পারবে না, কারণ বিপক্ষ দলে তাদের তুলনায় অনেক বেশি সৈন্য রয়েছে। তাই সে তার পুরো পরিবারকে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে পাঠিয়ে দেয় এবং সে অল্প কয়েকজন সৈন্য নিয়ে একা একা লড়াই চালিয়ে যায়। তবে অনেকক্ষণ লড়াই করার পর অবশেষে সে জামুকার হাতে বন্দী হয়ে যায়। জামুকা তেমুজিনকে আবারও ভাই বলে ডাকে এবং বলে, তোমার জীবন বাঁচানোর জন্য আমার কাছে ভিক্ষা চাও। কিন্তু তেমুজিন তেমনটা করে না, তাই জামুকা তাকে বন্দী করে রাখে এবং একটা দাস বানিয়ে এক বণিকের কাছে তাকে বিক্রি করে দেয়। সেই বণিকরা তেমুজিনের মাঝে দড়ি লাগিয়ে টানতে টানতে একটা শহরে নিয়ে আসে। আর এই শহরে মূলত টেনগুট রাজার রাজত্ব চলছিল। আর এখানে তারা মানুষকে নিজেদের দাস হিসেবে কিনে নেয় আর তেমুজিনকে এখানে এনে দাস হিসেবে বিক্রি করার জন্য বাজারে তোলা হয়। কিছুক্ষণ পরেই টেনগুট রাজা সেখানে আসে এবং তেমুজিনকে দেখে তার বেশ পছন্দ হয়।
তবে রাজার একজন সেনা তাকে দেখে তেমুজিনকে কিনতে বারণ করে, কিন্তু তবুও রাজা তেমুজিনকে কিনে নেয়। এমন একটা জেলখানায় আটকে দেয় যেখানে তেমুজিনকে দেখতে প্রতিদিন অনেক লোক আসতো। অর্থাৎ তাকে একটা জোকারের মতো বানিয়ে সেখানে আটকে রাখা হয়েছিল এবং সাধারণ মানুষ তাকে দেখে অনেক মজা করত। তবে ওই মানুষগুলোর মধ্যে একটা বৌদ্ধ সন্ন্যাসীও ছিল, আর সে তেমুজিনকে দেখে কখনোই হাসে না, বরং প্রতিদিন সেখানে আসে এবং তেমুজিনের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। একদিন তেমুজিন ওই সন্ন্যাসীর সাথে একটা চুক্তি করে, আর সেটা হলো সে যদি তেমুজিনের স্ত্রীকে খুঁজে বের করে তেমুজিনের বেঁচে থাকার খবরটা দিতে পারে তাহলে সে ভবিষ্যতে এই শহরের কোনো ক্ষতি করবে না। তো সেই সন্ন্যাসী তেমুজিনের স্ত্রীকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সে একজন বৃদ্ধ মানুষ ছিল আর মরুভূমির উত্তপ্ত পথে হাঁটতে হাঁটতে সে অনেক ক্লান্ত হয়ে যায় এবং একটা সময় মরুভূমির মাঝে মারা যায়। তবে তেমুজিন তার কাছে সেই গলার হারটা দিয়ে দিয়েছিল, যেটা দেখে বোর্ড তাকে চিনতে পারবে। তাই ভাগ্য ভালো থাকায় বোর্ড তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সন্ন্যাসীর পাশেই হারটা পড়ে থাকতে দেখে বুঝে যায় তেমুজিন এখনো বেঁচে রয়েছে। তাই সে সন্ন্যাসীর বাসস্থান খুঁজতে খুঁজতে সেই শহরে চলে আসে, যে শহরে তেমুজিনকে আটকে রাখা হয়েছে। এখন যেহেতু তেমুজিনকে শহরের একদম মাঝ বরাবর লোকজনকে হাসানোর জন্য রাখা হয়েছিল, তাই বোর্ডকে খুব বেশি খুঁজতে হয় না। সে খুব সহজেই তেমুজিনের দেখা পেয়ে যায় এবং রাতের বেলা একজন গার্ডকে ঘুষ দিয়ে তেমুজিনকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। বাড়িতে ফেরার পথে তেমুজিন লক্ষ্য করে তার ছেলে অনেক বড় হয়ে গিয়েছে, এমনকি বোটেরও এখন একটা মেয়েও রয়েছে। তেমুজিন তার ফ্যামিলিকে নিয়ে পুরনো বাসস্থানে ফিরে আসে এবং বেশ হাসি খুশি ভাবেই আবারও জীবন কাটাতে শুরু করে। তেমুজিনের সন্তানেরা তার বাবাকে এতদিন পর দেখে খুব খুশি হয়ে যায়। এরপর একদিন কথায় কথায় বোর্ড তেমুজিনকে বলে সব মঙ্গলরা একই রকম, নিজেদের ক্ষমতার লোভে তারা যে কাউকে মেরে ফেলতে পারে। তবে এই কথাটা সামান্য হলেও তেমুজিনের মনের ভেতরে গেঁথে যায়। সে মনে করে মঙ্গলদের ভেতর থেকে নিজেদের ভেতর যুদ্ধ করার এই প্রথাটা যে করেই হোক তাকে বন্ধ করতে হবে। তাই সে তার উদ্দেশ্য পূরণের জন্য ফ্যামিলি ছেড়ে বেরিয়ে পড়ে। আর সে প্ল্যান করে সব মঙ্গল সম্প্রদায়ের লোকদের এক জায়গা জড়ো করবে এবং তাদের জন্য একটা নিয়ম তৈরি করবে। তবে তেমুজিন জানতো তার এই মিশনে অনেকেই তার বাধা সৃষ্টি করবে। তাই সে পাহাড়ে সেই পবিত্র স্থানে গিয়ে আবারও শপথ নেয় যে তার পথে যে বাধা সৃষ্টি হয়ে দাঁড়াবে তাকে সে মেরে ফেলবে। আর সে ঠিক করে যে সে 3টা নিয়ম বানাবে, যার প্রথমটা হলো মহিলা, ছেলে এবং বাচ্চাদের কখনই হত্যা করা যাবে না। দ্বিতীয়টা হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুদের সাথে লড়াই করে যেতে হবে, এবং 3 নম্বরটা হলো কখনোই নিজেদের খানের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না বা বিশ্বাসঘাতকতা করা যাবে না। এই কথা বলে সে ওই পাহাড় থেকে বেরিয়ে আসে এবং সব মঙ্গলদের জড়ো করার কাজে লেগে পড়ে। আর এইভাবে বেশ কয়েক বছর কেটে যায় এবং 1196 সাল চলে আসে। আর তেমুজিন তার প্রতিজ্ঞা মোতাবেক সব মঙ্গল সৈন্যদের নিয়ে একটা বিশাল আর্মি বানিয়ে ফেলেছে। তবে তেমুজিনের স্বপ্নটা এখনো পূরণ হয়নি, কারণ সে এখনো রাজা হতে পারেনি। আর রাজা হতে হলে তাকে এখনো একজনের মোকাবেলা করতে হবে, কারণ সে এখনো তেমুজিনকে রাজা হিসেবে মানতে পারেনি। আর সে মানুষটা আর কেউই নয়, বরং তার সেই ভাই জামুকা। এদিকে জামুকার কাছেও অনেক বড় একটা সৈন্য বহর আছে, আর তাই সে তেমুজিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। এরপর তারা যুদ্ধক্ষেত্রে একে অপরের বিপরীতে নিজ নিজ সৈন্য নিয়ে দাঁড়িয়ে পড়ে। তবে তেমুজিন প্রথমে তার ভাইকে বোঝাতে যায়, কিন্তু জামুকা কোনোভাবেই তার কথা মানতে রাজি নয়। আর অবশেষে তাদের দুজনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়। এভাবে টানা 1 ঘন্টা ধরে যুদ্ধ চলতে থাকে। আস্তে আস্তে তেমুজিন জামুকার সব সৈন্যকে পরাস্ত করতে থাকে। আর একটা সময় এসে তেমুজিন ওই যুদ্ধে জিতেও যায়। সে জামুকা সহ তার সব সৈন্যদেরকে বন্দী করে নেয়, কিন্তু তেমুজিন ওই সৈন্যগুলোকে মারে না, বরং তার দলে নিয়ে নেয়। আর এমনটা করার পরে প্রত্যেকটা সৈন্য অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের মধ্যে নিয়ম ছিল যে প্রতিপক্ষের সৈন্যদেরকে বন্দী করলে তাদেরকে মেরে ফেলতে হতো। এরপর সেখানে থাকা সকলে তেমুজিনকে গোটা মঙ্গল সম্প্রদায়ের খান হিসেবে মেনে নেয়। এমনকি সেই বয়স্ক মানুষটাও সেখানে থাকে, যে তেমুজিনকে বন্দী অবস্থায় পানি খাইয়ে সাহায্য করেছিল। আর তেমুজিন ওই বয়স্ক মানুষটিকে তার রাজ্যের উপদেষ্টা বানিয়ে ফেলে। আর এইসব কিছুর পর একটা জিনিস বাকি থাকে, আর সেটা হলো জামুকার বিচার। তাই তারা 2 ভাই এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে কথা বলে। তখন জামুকা তেমুজিনকে বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি আবার সব শত্রুদেরকে মেরে ফেলতাম। আর এই কথা শুনে তেমুজিন হেসে ফেলে আর জামুকাকে ছেড়ে দেয়। আর এতে স্পষ্ট বোঝা যায় যে তেমুজিন কতটা ভালো মনের একজন মানুষ ছিল। সে কখনোই যুদ্ধ বিগ্রহ চায়নি, বরং মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখতে চেয়েছে। তো
তো যাই হোক, এরপর সে তার পরিবারের সঙ্গে মিলেমিশে এবং হাসি খুশি ভাবে দিন কাটাতে শুরু করে। এভাবেই আরো বেশ কয়েক বছর কেটে যায়, আর তেমুজিন এখন সেখানকার রাজা হয়ে যায়। আর তার রাজ্যের লোকেরা তাকে একটা নাম দিয়েছে, আর সেটা হলো চেঙ্গিস খান। এরপর তেমুজিন তার দেওয়া কথা মোতাবেক সে টেনগুট রাজবংশকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয় এবং নতুন একটা রাজবংশ প্রতিষ্ঠা করে। আর তেমুজিন অর্থাৎ চেঙ্গিস খান তার বিশাল সাম্রাজ্য নিয়ে বাকি জীবনটা বেশ সুখে শান্তিতে পার করে দেয়। আর এখানেই আমাদের আজকের গল্পটি শেষ হচ্ছে। আসলে যুদ্ধ বিগ্রহ কখনোই মানুষের জন্য কল্যাণকর কিছুই বয়ে আনতে পারেনি কখনোই। তাই মানুষে মানুষে যুদ্ধ না করে সমঝোতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমেও খুব সুন্দর জীবনযাপন করা সম্ভব, সেটাই বোঝানো হয়েছে আমাদের আজকের গল্পের মাধ্যমে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন। তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।